আমাদের আজকের টপিক হচ্ছে স্কিউনেস অ্যান্ড ক্যালকুলেটিং সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড মেজার্স অফ ডিসপারশন ফর গ্রুপ ডেটা। অনলি দুইটা টপিক, কারণ এটা এক্সপ্লেন করতে অনেক টাইম লাগে। তো আমাদের প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে কি স্কিউনেস। স্কিউনেস কি? স্কিউনেস ইজ এ মেজার অফ অ্যাসিমেট্রি অর ডিস্টরশন অফ সিমেট্রিক ডিস্ট্রিবিউশন. Note that symmetric distribution is also known as normal distribution. So when a data has zero skewness, we call that the data is normally distributed বা symmetrically distributed. So skewness মেইন হচ্ছে কি একটা মেজার। আমরা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশন পড়ছিলাম, এখন একটা ডিস্ট্রিবিউশন নর্মাল কিনা সেটা আমরা কিভাবে বের করব? আমরা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছিলাম যে আমরা যদি আমাদের কাছে একটা ডেটা সেট আছে, সেইখানে ধরেন কিছু ভ্যালু দেওয়া আছে, সো প্রত্যেকটা ভ্যালু যদি আমরা গ্রাফ পেপারে যদি ড্র করলে আমরা দেখব কি যে কি এরকম একটা শেপ পাচ্ছি। সো মেবি ধরেন এখানে হচ্ছে কিছু একটা গ্রুপের ভ্যালু হচ্ছে এখানে আছে, আর একটা গ্রুপের ভ্যালু এখানে আছে। সো সবগুলো যদি আমরা যোগ করে দিই পরে আমরা হচ্ছে যে এরকম একটা কার্ভ পাবো। সেটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা বা সিমেট্রিক ডেটা। সো এখন কথা হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল তো সব বোঝা যায় না, যেমন এখানে হচ্ছে সিমেট্রিক বোঝা যাচ্ছে যে কি একটু যে যে বাম সাইডে মনে একটু বেশি মোটা, ডান সাইডে একটু চিকন, এরকম কিছু বোঝা যাচ্ছে। সো অলওয়েজ গ্রাফ দেখে বোঝা যায় না, কারণ মানুষের চোখের ভুল হতে পারে। তখন এমন ক্ষেত্রে হচ্ছে আমরা তাহলে কী দিয়ে মেজার করবো একটা ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা? তো সেটা জানার জন্য হচ্ছে আমরা এই স্কিউনেস এই কনসেপ্টটা আনা হয়েছে আর কি। সো স্কিউনেস হচ্ছে আমরা দুইভাবে মেজার করতে পারি। একটা মেথড হচ্ছে পিয়ারসন্স ফার্স্ট কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, আর একটা হচ্ছে পিয়ারসন্স সেকেন্ড কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, যেটার আর একটা নাম হচ্ছে অ্যাডজাস্টেড ফিশার পিয়ারসন স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট কোএফিসিয়েন্ট। সো এটার প্রথমটার ফর্মুলা হচ্ছে কি যে মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে কিছু সিস্টেম দেওয়া আছে, সেটা হচ্ছে যে ক্যালকুলেটেড ভ্যালু অফ স্কিউনেস, মানে স্কিউনেস যদি পজিটিভ হয় তাহলে আমরা কি বলি? আমরা বলি যে কি দি ডেটা ইজ পজিটিভলি স্কিউড বা স্কিউড টু দি রাইট। আর যদি স্কিউনেসের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে কি দি ডেটা ইজ নেগেটিভলি স্কিউড বা স্কিউড টু দি লেফট। আর যদি আমাদের স্কিউনেস হয় জিরো তাহলে আমরা বলবো কি যে কি ওই ডেটাটা হচ্ছে স্কিউড না, দি ডেটা ইজ পারফেক্টলি নর্মালি ডিস্ট্রিবিউটেড বা সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড। তাহলে আমাদের স্কিউনেসের মান যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা বুঝবো যে ওই ডেটাটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে দেখতে এরকম হবে। যে দেখেন এটা হচ্ছে ডান দিকে অনেকটা ঝুঁকে আছে, স্কিউ শব্দের অর্থ হচ্ছে ওটাই যে ঝুঁকে থাকা। তো যেহেতু এটা ডান দিকে ঝুঁকে আছে, সো ওটা হচ্ছে আমরা বলতেছি রাইট স্কিউড। আর এদিকে হচ্ছে বাম দিকে ঝুঁকে আছে, সো এই জন্য আমরা বলতেছি লেফট স্কিউড। এখানে হচ্ছে স্কিউনেসের ভ্যালুটা আসছে হচ্ছে নেগেটিভ, আর এখানে হচ্ছে সিমেট্রি। এখানে হচ্ছে স্কিউনেসের ভ্যালু অলমোস্ট জিরো বা জিরোর কাছাকাছি চলে আসছে, সেখানে এটাই বলা হয়েছে। সো আমরা ম্যাথ দেখি আর একটা, সেখানে হচ্ছে আরও কিছু জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাবসোলিউট স্কিউনেস আর ডেফিনেশন। সো আমরা হচ্ছে যদি নর্মাল ডিস্ট্রিবিউশন যদি চেক করতে হয়, মানে একটা ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, তাহলে হচ্ছে আমরা ইউজুয়ালি এই স্কিউনেসের অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে সেটা চেক করতে পারি। যেমন যদি জিরো যদি হয় তাহলে তো বুঝলাম যে সেটা পারফেক্টলি নর্মাল বা পারফেক্টলি সিমেট্রিক্যাল। আর ধরেন হচ্ছে আমাদের স্কিউনেসের মান হচ্ছে -0.5 আসছে, সো -0.5 আসলো, আমরা হচ্ছে এটা অ্যাবসোলিউট করলাম হচ্ছে 0.5। সো 0.5 বা এর কম যদি থাকে তাহলে হচ্ছে আমরা বলবো যে কি ওই ডেটা সেটটা অ্যাপ্রক্সিমেটলি নর্মাল বা অ্যাপ্রক্সিমেটলি সিমেট্রিক্যাল। এরপর যদি অ্যাবসোলিউট স্কিউনেসের ভ্যালু ওই 0.5-এর থেকে বেশি হয়ে 1 পর্যন্ত হয় তাহলে হচ্ছে সেটা স্লাইটলি স্কিউড। এরপরে যদি সেটা 1-এর বড় হয়ে যদি 2 পর্যন্ত হয় তাহলে সেটা হচ্ছে মডারেটলি স্কিউড, আর 2-এর বেশি যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো যে হাইলি স্কিউড। এটা মেমোরাইজ করে রাখা লাগবে যদি সিলেবাসে থাকে আর কি। আমাদের সময় ছিল না, বাট দিতেও পারে। সেটা হচ্ছে টেবিল L3.1 স্কিউনেস অ্যান্ড ইটস ডেফিনেশন। একটা এক্সাম্পল দেখি যে you are given a dataset on reduced pain time caused by a new invented medicine. To conduct parametric statistical analysis like t-test, the data needs to be perfectly or approximately normally distributed. Check whether you can conduct parametric test on the dataset. Also comment on the distribution. সো আমাদের এটা কি বলছে যে চেক করতে হবে যে কি ডেটাটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। তো চেক আমরা কী দিয়ে করি? স্কিউনেস দিয়ে। এই যে টু চেক ওয়েদার উই ক্যান রান প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অন দি ডেটা সেট অর নট, উই নিড টু টেস্ট দি নর্মালিটি অফ দ্য ডেটা। সো নর্মালিটি আমরা কীভাবে করতে পারি? আমরা যদি স্কিউনেসটা মেজার করি তাহলেই হয়ে যাইতেছে। সো এটাই যে ইফ দ্য ডেটা ইজ অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড অনলি দেন উই ক্যান কন্ডাক্ট প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, যেহেতু যে বলছে
যে আমরা যদি প্যারামেট্রিক টেস্ট করতে পারি, এই প্যারামেট্রিক বা নন প্যারামেট্রিক এগুলো আপনারা সামনে শিখবেন। সো এগুলো নিয়ে এখন মাথা ঘামানো লাগবে না, জাস্ট এখানে যে কোশ্চেন করছে ওটাই জাস্ট অ্যান্সার করেন। যদি needs to be perfectly or approximately normally distributed, তাহলে টু টেস্ট দি নর্মালিটি উই ক্যান ক্যালকুলেট পিয়ারসনস ফার্স্ট কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, যেটা আমরা উপরে শিখলাম। তো এটা ক্যালকুলেট করলাম যে মিন মাইনাস মোড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো আমাদের হচ্ছে এই রিডিউসড পেইন টাইম দেওয়া আছে, এগুলো সব মনে করেন এগুলো মিনিটে দেওয়া আছে। সো মিন কীভাবে ক্যালকুলেট করতে হয় লাস্ট লেকচারে দেখছেন। সো একই জিনিস মোডের ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও শিখছেন। সো জাস্ট এই একটা ডেটা সেট দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আপনি মিন মোড আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেট করলেন। ক্যালকুলেট করে যে ফর্মুলায় বসালেন, আপনি দেখবেন যে একটা স্কিউনেসের ভ্যালু আসছে, সেটা হচ্ছে কি -0.87। এখন কমেন্ট, এখন দেখছেন আপনি যদি এটা যদি অ্যাবসোলুট করেন তাহলে কি আসবে, 0.87 আসবে। 0.87 তো 0.5 থেকে বড়। সো যদি বড় হয় তাহলে কি, যদি বড় হয় তার মানে হচ্ছে যে এটা এখানে পড়তেছে 0.5 থেকে 1-এর মধ্যে পড়তেছে 0.87। সো ওটা স্লাইটলি স্কিউড, ওটাকে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি নর্মাল না। এখন দেখেন যে সো দি ডেটা ইজ নট অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড। অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড তো কখন, যদি আমাদের স্কিউনেস 0.5-এর ভেতরে থাকতে পারে, সেটা তো পার হয়ে গেছে, এটা 0.5 থেকে 1-এর মধ্যে চলে আসছে। সো এটা হচ্ছে স্লাইটলি স্কিউড। এই জন্য হচ্ছে উই ক্যান নট কন্ডাক্ট প্যারামেট্রিক টেস্ট অন দি ডেটা সেট। কেন, কারণ প্যারামেট্রিক টেস্ট যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হইতে হবে, যেটা হয় নাই। তো নর্মাল হইতে হয় বা অ্যাপ্রক্সিমেটলি নর্মাল হইতে হয়, এটাই। এরপর হচ্ছে আমাদের কমেন্ট আছে যে আমাদের কি আসছে, স্কিউনেস আসছে কি নেগেটিভ আসছে, নেগেটিভ -0.87। সো আমরা কি বলছি কি দি ডিস্ট্রিবিউশন ইজ স্লাইটলি, এটা দেখেন স্লাইটলি নেগেটিভলি স্কিউড অর স্লাইটলি স্কিউড টু দ্য লেফট। কেন, কারণ মাইনাস যদি হয় তাহলে আমরা কি দেখছিলাম, এই যে ক্যালকুলেটেড ভ্যালু অফ স্কিউনেস যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে আমরা বলছি কি দি ডেটা ইজ নেগেটিভলি স্কিউড বা স্কিউড টু দ্য লেফট। সো ওইটা এখানে লিখছে। আর আমাদের ভ্যালু আসছে কত, ভ্যালু আসছে হচ্ছে -0.87। সো 0.87 কিসের মধ্যে পড়ে, হচ্ছে স্লাইটলি স্কিউডের মধ্যে পড়ে। সো ওই জন্য হচ্ছে আমরা এই কমেন্টটা করছি। এসে হচ্ছে -0.87, সো দ্য ডিস্ট্রিবিউশন ইজ স্লাইটলি নেগেটিভলি স্কিউড অর স্লাইটলি স্কিউড টু দি লেফট। এ হচ্ছে আমাদের গেল যে পিয়ারসনস ফার্স্ট কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। এখন হচ্ছে সেকেন্ডের একটা ফর্মুলা আছে ক্যালকুলেট করার, সেটা হচ্ছে সেকেন্ড কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। এটার ফর্মুলা একটা আলাদা, এটা হচ্ছে 3 × মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর থ্রিশোল্ড হচ্ছে মানে স্কিউনেস ইন্টারপ্রেট করার থ্রিশোল্ড হচ্ছে আমরা এখানে যা দেখছিলাম এখানেও সেম। So example 2, যে 2 example 1 again, this time using the adjusted Fisher-Pearson method. তো হচ্ছে আমরা আবার যে ফর্মুলা কি ছিল 3 × মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো তো ক্যালকুলেট করতে পারিনি। সো এখান থেকে কি আমরা এইভাবে স্কিউনেসের ভ্যালুটা বের করলাম, -1.28 আসছে। তো এখানে 1.28 যদি আমরা অ্যাবসোলিউট করি, এটা হচ্ছে 0.5-এর থেকে বড় হয়ে যায়। তার মানে হচ্ছে যে দি ডেটা ইজ নট অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড, হেন্স উই ক্যান নট কন্ডাক্ট প্যারামেট্রিক টেস্ট অন দি ডেটা সেট। এই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে আমাদের কমেন্টও করতে হবে। সিস্কের মান যদি -1.28 হয়, মাইনাস যখন আসে তার মানে এটা আমরা বলবো কি যে নেগেটিভলি স্কিউড অর মডারেটলি স্কিউড টু দি লেফট। এখানে মডারেট কেন বলছি, কারণ আমরা যদি এই -1.28-এর অ্যাবসোলিউট নেই তাহলে সেটা হচ্ছে 1.28। আর 1.28 থেকে 2-এর মধ্যে যদি পড়ে তাহলে আমরা কী বলি, আমরা বলি হচ্ছে মডারেটলি স্কিউড। সো ওই জন্যে আমরা এখানে লিখছি লিখছি সো দ্য ডিস্ট্রিবিউশন ইজ মডারেটলি নেগেটিভলি স্কিউড অর মডারেটলি স্কিউড টু দি লেফট। এখন একটা কোশ্চেন আসে যে কি, তাহলে আমরা ট্রাস্ট করবো কোনটা। এখানে হচ্ছে বলছে -1.28, আবার উপরে বলছে যে -0.87। সো কখন কোনটা ইউজ করবো, কোনটা ট্রাস্ট করবো। সো ওইটা বোঝার উপায় কি যে কি, ইফ দি ডেটা সেট হ্যাজ এ ওয়েল ডিফাইন্ড মোড, মানে একটা ইউনিমোডাল ডেটা সেট যদি হয়, ডেটা সেটে যদি শুধু একটা মোড থাকে, আমাদের মোড কয়টা 50, হ্যাঁ আমাদের একটা মোড আছে। সো বলছে কি যে কি ওই ডেটা সেটটা যদি ইউনিমোডাল ডেটা সেট হয় আর যদি কোনো আউটলায়ার না থাকে তাহলে হচ্ছে আমরা ফার্স্ট মেথড ইউজ করলে হয়। তো আমাদের এখানে কোনো আউটলায়ার আছে, যা দেখে মনে হইতেছে আসলে কোনো আউটলায়ার থাকার কথা না, যদিও টেস্ট করলে ভালো হতো, বাট স্টিল আউটলায়ার থাকবে না, এখানে বোঝা যাচ্ছে। সো আপনি চোখের দেখায় বুঝতে পারবেন যে আউটলায়ার থাকবে কিনা, মানে ছোটো ছোটো ডেটা সেট আপনি চোখের দেখায় বুঝে দিতে পারবেন আউটলায়ার আছে কিনা। সো এখানে কোনো আউটলায়ার নাই বলাই যায়। সো যেহেতু আউটলায়ার নাই তাহলে কি, সো ওই ডেটা সেটের একটা ওয়েল ডিফাইন্ড মোড আছে, তারপরে ডেটা সেটের কোনো আউটলায়ার নেই। সো আমরা চাইলে যে
উই আর গুড টু ইউজ দি ফার্স্ট মেথড। আমরা যে ফার্স্ট মেথড যেটা ইউজ করছিলাম সেখানে যে ভ্যালু পাইছিলাম এটাই হচ্ছে আমরা আসলে রিলায়েবল হিসেবে ট্রাস্ট করতে পারি। আর সেকেন্ডটা তাহলে কখন ইউজ করবো বলছে কি, আদারওয়াইজ উই গো উইথ দ্য অ্যাডজাস্টেড মেথড। মনে করেন যে কি আমাদের ডেটা সেটে আউটলায়ার ছিল, সো এই আউটলায়ার যেহেতু আছে তখন হচ্ছে আমরা ওই মিডিয়ান নিব। আবার মনে করেন যে ওই ডেটা সেটে কোনো মোড নাই, কোনো প্রচুরক নাই আর কি, সবই একবার করে করে আসবে এরকম, তখন হচ্ছে আমরা এই সেকেন্ডটা চাইলে ইউজ করতে পারি। বাট যাই হোক, মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে কি দুইটাই হচ্ছে সিমিলার রেজাল্টই দেবে। যেমন দেখেন এখানে হচ্ছে আমাদের টার্গেটটা কি ছিল, আমাদের টার্গেট তো এটা যে আমরা বের করবো যে কি ডেটাটা অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। দেখেন দুইটা টেস্টে কিন্তু তাই বলছে যে কি ডেটার অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড না। সো ইভেনচুয়ালি কনক্লুশনের ক্ষেত্রে মেইনলি হচ্ছে সিমিলার রেজাল্টই দেয়। আবার কখনো কখনো যদি মনে করেন আপনাকে কোশ্চেন এমনভাবে করলো যে কি মোট দেওয়া নাই, শুধু হচ্ছে মিডিয়ান দেওয়া আছে, বা ওরকম করেছে কোনো ডেটা সেট কিছুই দেওয়া নাই, যে মিন দেওয়া আছে, মিডিয়ান দেওয়া আছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, তখন তো আপনাকে এটা ইউজ করতে হবে। কোশ্চেনে তো মোট দেওয়া নাই, ডেটা সেটও দেওয়া নাই, আপনি বেরও করতে পারবেন না। সো ওইসব ক্ষেত্রে কোশ্চেনে কীভাবে কী বলে ওইগুলো দেখে আপনারা অ্যান্সার করে দেবেন। এরপর হচ্ছে আমাদের যে বড় টপিকটা আসে যে ক্যালকুলেটিং সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড মেজার্স অফ ডিসপারশন। সো আমরা লাস্ট লেকচারে হচ্ছে কিছু মেজার্স অফ ডিসপারশন পড়ছিলাম অ্যান্ড সেন্ট্রাল টেন্ডেন্সি দেখছিলাম, সেগুলো ছিল অ্যারিথমেটিক মিন, তারপরে মিডিয়ান অ্যান্ড মোড, সাথে আরও দুইটা মিন ছিল জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন। ওয়েটেড মিন ছিল, কিন্তু ওয়েটেড মিন হচ্ছে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি মানে গ্রুপ ডেটার ক্ষেত্রে পড়বো না। আর তারপর হচ্ছে মেজার্স অফ ডিসপারশনের মধ্যে ছিল যেমন এমএডি, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এগুলো হচ্ছে মেইন ছিল। তারপরে আরেকটা ছিল হচ্ছে আইকিউ আর রেঞ্জটা আমরা এখানে দেখবো না। সো আমরা হইতেছে এইগুলাই দেখবো আর কি, আসার মতো জাস্ট এগুলাই আছে। এখানে আরেকটা প্রুফ বলছে, সেটা পরে দেখা যাবে। এখানে কথা হচ্ছে যে কি গ্রুপ ডেটা অ্যাকচুয়ালি কি, এক্সাম্পলটা দেখি যে কি দি ওয়েটস ইন গ্রাম অফ 60 অ্যাপেলস আর গিভেন, অর্থাৎ 60টা আপেলের ভর দেওয়া আছে গ্রামে। এরপর বলছে কি গ্রুপ দি ডেটা ইন 7 ক্লাসেস অ্যান্ড ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড। আচ্ছা, প্রথমে আমাদের কি বলছে যে কি 7টা ক্লাসে হইতেছে এটা ডিভাইড করতে হবে। সো আমরা একদম লেকচার ফার্স্টে দেখাইছিলাম যে কি ক্লাসে আমরা সেটা কীভাবে ডিভাইড করি, সেখানে আবার দেখাইছে। আগে হচ্ছে আমাদেরকে একটা অপটিমাল ক্লাস উইথ বের করতে হয়। আমাদেরকে কি বলছে যে কি আমাদের হচ্ছে নাম্বার অফ ডিজায়ার্ড ক্লাসেস 7, এখানে ওরা বলে দিছে যে কি 7 ক্লাসে ডিভাইড করতে হয়। সো আমরা অনুযায়ী আগাইতেছি, যদি না বলে তাহলে আপনি আপনার ইচ্ছা মতো ধরে নেবেন। ডিজায়ার্ড ক্লাস ধরবেন, মনে করেন 7ই ধরছেন। এরপর হচ্ছে আমাদের অপটিমাল ক্লাস উইথ বের করতে হবে। এটা কীভাবে বের করবো, আমরা হচ্ছে এই ডেটা সেটের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা নেব আগে, ম্যাক্সিমাম হচ্ছে 203। এরপর হচ্ছে সবচেয়ে মিনিমাম যেটা ভ্যালু, সবচেয়ে ছোটো ভ্যালুটা নেব 65। এরপরে নাম্বার অফ ডিজায়ার্ড ক্লাস দিয়ে সেটা ভাগ করে আমরা একটা ভ্যালু পাবো, এটা হচ্ছে আমাদের অপটিমাল ক্লাস উইথ। এখন এরপর হচ্ছে আমাদের এই যে এই টেবিলটা ক্যালকুলেট করা লাগবে, অর্থাৎ আমরা যদি অ্যারিথমেটিক মিন, মিডিয়ান অ্যান্ড মোড এগুলো যদি ক্যালকুলেট করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো লাগবে। মিড ভ্যালু লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, তারপরে হচ্ছে মিড ভ্যালু ইন্টু ফ্রিকোয়েন্সি বা এফআইএক্সআই এটা লাগবে। আর একটা লাগবে হচ্ছে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে মেবি আমরা বাংলায় 19-এ যখন পড়তাম তখন বলা হয়তো ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ ওই যে আমরা 19-এ যেগুলো করছিলাম সেগুলো এখন করতেছি আর কি আবার। এরপর হচ্ছে আমাদের কি এরপরে এখানে হচ্ছে আপনার ক্লাস উইথের সাহায্যে আপনার হচ্ছে 7টা ক্লাস ক্রিয়েট করতে হবে। এই যেখানে এখানে করা হয়েছে 1 2 3 4 5 6 7 ক্লাস উইথগুলো কীভাবে করতে হয়, সবচেয়ে ছোটো ভ্যালু কত ছিল 65 না, 65-র সাথে আপনি 19.71 বা অপটিমাল ক্লাস উইথটা যোগ দেন। যদি যোগ দেন তাহলে হচ্ছে আপনার আসবে 84.71, এতে একটা ক্লাস হয়ে গেল 65 থেকে 84.71। এরপর আপনি 84.71-এর পরে 84.72 করে দেন, মানে এই পর্যন্ত তো হয়ে গেছে। তো পরের যে সংখ্যাটা আছে সেটা নেন। তো নিলেন, নেওয়ার পরে করবেন কি আবার 19.71 যোগ করবেন, যোগ করলে হচ্ছে যেটা আসে 104.43। এরপর এটা এই পর্যন্ত হয়ে গেল। এরপরে 104.44 থেকে আবার এই 19.71 আবার যোগ করবেন, এভাবে 124.15 এইভাবে করতে থাকবেন, কতক্ষণ করতে থাকবেন। এক সময় দেখবেন কি যে আপনার এইখানে যে ভ্যালুটা আছে সেটা হইতেছে আপনার ম্যাক্সিমাম এক্সিড করে গেছে। যখন দেখবেন যে ম্যাক্সিমাম এক্সিড করে গেছে তখন হইতেছে আপনি থেমে যাবেন। এরপর আপনি দেখবেন যে কি আপনার ডিজায়ার্ড ক্লাস যতগুলো ছিল ততগুলো ক্লাস হয়ে গেছে। যেমন আমাদের ডিজায়ার্ড ক্লাস ছিল কত 7, দেখেন 1 2 3 4 5 6 7 7টা ক্লাস হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের মিড ভ্যালু বের করতে হবে। মিড ভ্যালু কীভাবে বের করতে হয় সেটা হচ্ছে আপনি জাস্ট এই দুইটা ভ্যালুর যদি গড় করেন, অর্থাৎ
65 plus 84.71 divided by 2. আসলে কত 74.85। সো এইভাবে নেক্সট এইভাবে করবেন, বাইগুলো সব হইতেছে এভাবে করে ফেলবেন। মানে কি যে কি এটাকে আপনি করবেন 84.72 প্লাস 104.43 ভাগ 2 করলে দেখবেন যে সব চলে আসছে। সেই হচ্ছে গেল মিড ভ্যালু। এরপর আসা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কীভাবে ক্যালকুলেট করব? এখানে একটা ডেটা সেট দেওয়া আছে না, আপনি হচ্ছে লাইন বাই লাইন সবগুলো দেখবেন। যেমন দেখবেন এই 167 হচ্ছে প্রথমে আছে, তাহলে এই 167-র ক্লাস কোনটা? দেখেন 167 কিসের মধ্যে আছে? 167 হচ্ছে যে এই রেঞ্জের মধ্যে আছে। সেই রেঞ্জের মধ্যে যেহেতু আছে, সো করে দিই, দেখাই। সো হইতেছে ওইখানে এই যে আপনি 1 করে দিয়ে একটা প্লাস দিয়ে, অর্থাৎ ট্যালি তো করছেন, ট্যালি যেভাবে করেছিলেন ওইভাবে। চাইলে আপনারা চাইলে অন্য কোনো উপায়ও করতে পারেন, যেমন আমি সব কিছু 1+1+ এভাবে প্লাস প্লাস করে দিই, এরপরে শুধু সবগুলো যোগ করে ফেলি। সো যেভাবে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সি জাস্ট ক্যালকুলেট করবেন। তো এখানে কত ছিল 4, তো একটা হয়ে গেল। এরপর হচ্ছে কত 67। আপনি আবার দেখবেন একটা দেখা হয়ে গেলে ওইটার হচ্ছে আপনি চাইলে মার্ক করে দিতে পারেন আর কি, যে হয়ে গেছে, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিবেন, যেভাবে 9-10-এ করছিলেন আর কি টেলির ম্যাথ, জাস্ট সেম ওইটাই। ফ্রিকোয়েন্সিগুলো ক্যালকুলেট করতে হবে। 67 যখন আসবে তখন আপনি আবার দেখবেন যে কি 67 কিসের মধ্যে পড়ে, এখানে পড়লো। সো এখানে আবার একটা 1 দিয়ে দেন। আচ্ছা আমি এক কাজ করি, আমি পুরো ম্যাথটাই করে দেখাই, তার থেকে একটু একটু দেখাই আর কি। সো প্রথমে কি আসে 167 কই পড়ে, পরে হচ্ছে এখানে 1 প্লাস, এরপর আসে হচ্ছে কি 67 পড়বে কই, এই যে এখানে 1 প্লাস, এরপর সেটা হচ্ছে 94। সো 94 পড়বে কই, এই যে এখানে পড়বে হচ্ছে 94। 84.72 থেকে 104-এর মধ্যে হচ্ছে 94 পড়বে, সেখানে একটা 1 প্লাস দিলাম। এরপর হচ্ছে আবার বলছে কি যে 86 হয়ে পড়বে, 86 এখানে পড়বে। সো আমরা দিলাম কি 1 প্লাস। এরপর বলছে কি 65 কই 65 পড়বে এখানে। সো আমরা হচ্ছে দিলাম 1 প্লাস। এভাবে করতে করতে হচ্ছে আপনার এই 161 পর্যন্ত যা যা আছে সব কিছু করে ফেলবেন, সলভ করলে এভাবে। Ctrl Z 4, Ctrl Z, ফ্রিকোয়েন্সি 9, ওকে ডান। তো এই হচ্ছে গেল আপনাদের এই ফ্রিকোয়েন্সি যে ক্যালকুলেট করা। এরপরে বলছে কি যে এফআই ইন্টু এক্সআই। এখন এই এফআই ইন্টু এক্সআইটা কেন করবেন ওইটা আমি একটু দেখাই কতটা লাগবে। সো ইউজুয়াল কেসে আমরা গড়টা কীভাবে ক্যালকুলেট করতাম, আপনাকে যদি এখান থেকে এভারেজ যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে আপনি কীভাবে অ্যাভারেজ ক্যালকুলেট করবেন? সবগুলো হইতেছে একবার করে যোগ করবেন, যোগ করে হইতেছে 60 দিয়ে ভাগ করবেন। কেন? কারণ এখানে 60টা সংখ্যা আছে বা 60টা অবজারভেশন আছে। তো এখন এইখানে যে আমরা যে টেবিলটা বানাইছি, টেবিলে কি কিছু লেখা আছে? মানে ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্টগুলো তো দেওয়া নাই, দেওয়া আছে এগুলার ক্লাস। আমরা জানি যে 65 থেকে 84.71-এর মধ্যে 9টা ভ্যালু আছে, কিন্তু সেই 9টা ভ্যালু কী কী ভ্যালু আছে ওইটা তো আমরা জানি না। সো এই জন্যই যে আমরা অনুমান করবো যে কি সেই 9টা ভ্যালুই হচ্ছে 84.855, এই জন্যই আমরা মিড ভ্যালুটা ক্যালকুলেট করছি। তাইলে হইতেছে এখন আমরা কিসের এভারেজ বের করবো? তাহলে এখন আমরা একটা ডেটা সেট পাচ্ছি যেখানে 9টা হচ্ছে 74.855 এই সংখ্যাটা আছে, তারপরে 10 বার হচ্ছে যে কি এই সংখ্যাটা আসছে, 17 বার আসছে এই সংখ্যাটা, আবার 10 বার এই সংখ্যা আসছে, এরপর হচ্ছে 5 বার হচ্ছে এই সংখ্যাটা আসছে, সেভাবে কি 4 বার আসছে এই সংখ্যাটা, আবার 5 বার হচ্ছে এই সংখ্যাটা। তাহলে এভাবে করলে আমরা কিন্তু আসলে 60টা সংখ্যায় পাইতেছি। এখন তাহলে আমরা কীভাবে এভারেজ করতে পারি? এই 84.855 এটার সাথে এই 9 বার হইতেছে আমরা যোগ করলাম, লাইক এইভাবে। দেখানোর জায়গা রাখি নাই। সো বেসিক্যালি ব্যাপারটা কী হইতেছে এখন, তাহলে আমাদের এখান থেকে করতে হবে হচ্ছে এরকম। সেখানে হচ্ছে টোটাল 51টা নাম্বার আছে,
ফ্রিকোয়েন্সি হচ্ছে 51। অর্থাৎ আমাদের এখানে একটা ডেটা সেট আছে, মানে পরের 60টা ছিল, তো তো ওই পরের 2টা রো আমি নিয়ে নেই আর কি, ওই জন্য খালি প্রথম 5টা নিয়েছি। সো ওইখানে হচ্ছে 51টা সংখ্যা আছে। 51টা সংখ্যার মধ্যে কি এইটা আসছে হচ্ছে কত, 9 বার। এটা হইতেছে 9 বার আসছে, তারপরে এটা হইতেছে আবার 10 বার আসছে। সো কমা 2 3 4 5 6 7, এরপরে এটা হইতেছে আসছে 17 বার। এটা আসছে 5 বার। না, এটাও তো আবার 10 বার আসছে। এটা আসছে 5 বার। এখন আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে 51টা পয়েন্ট চলে আসছে আর কি। তো এখন আমরা যদি এটা রিভারাইজ করতে চাই কি করব, আমরা কি হচ্ছে কি সব খালি একটার পর একটা যোগ করতে থাকবো, পরে 51 ভাগ দেবো, ওটা তো দরকার নাই। এটা আমরা 74.85 × 9 করে দিই, অর্থাৎ এটার সাথে এটা ইন্টু করে দিই। তারপর হচ্ছে আবার এটার সাথে যত ফ্রিকোয়েন্সি আছে ওটা গুণ করে দিই। একটা সংখ্যাটা 10 বার যোগ করার 10 বার যোগ করার 10 দিয়ে গুণ করা তো সেম জিনিসই হইতেছে। সো ওইখানে আমরা ওই জিনিসটাই করছি যে FI × XI গুণ করে দিছি। গুণ করে হইতেছে করবো কি, আমরা যোগ করতেছি, এরপরে যোগ করে জাস্ট 51 দিয়ে ভাগ করে দিলে আমাদের এভারেজটা চলে আসতেছে। এই যে FI XI একটার পর একটা গুণ করছি, এরপর গুণ করে হচ্ছে এই যে কলাম, এই কলামের সামেশন করছে, এটা আসছে। আর আমাদের 60টা ভ্যালু আছে। সো অ্যারিথমেটিক মিন কি 7331/660 122.18, এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন। এরপর হচ্ছে আমাদের মিডিয়ান ক্যালকুলেট করতে বলছে। মিডিয়ানের হচ্ছে ফর্মুলা আছে, এটা এই ফর্মুলা মুখস্থ করতে হবে, দ্যাট ইজ দ্য স্যারেস্ট পার্ট। সেখানে এল বলতে কি বুঝাইছে, যে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। তারপর চেইন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। এফ হচ্ছে কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস বিফোর দ্য মিডিয়ান ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, অ্যান্ড এইচ হচ্ছে ক্লাস ওয়াইড। তো বিষয়টা কি, মিডিয়ান কেমনে ক্যালকুলেট করে ওই জিনিসটা আমি দেখাই, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। সবার শুরুতে হচ্ছে আমাদের n/2 ক্যালকুলেট করতে হবে। n/2 ক্যালকুলেট যদি আমরা করি তাহলে কি আসবে, 60/2, মানে 60/2 কত আসে, 30 আসে। সো এখন হচ্ছে আমরা 30 আসছে না, এখন আমরা দেখবো যে কি এই কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সিতে 30 কোথায় আছে। সো 9 19 36, 30 তো নাই। আচ্ছা, আগে এটা দেখাই দিয়েছে কি কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি কলাম কীভাবে ক্রিয়েট করা হয়েছে, যেটা তো দেখাই নেই। সো প্রথমে হচ্ছে ফ্রিকোয়েন্সি কত ছিল, ফ্রিকোয়েন্সি হচ্ছে 9, সো এখানে 9 লিখবো। এরপর হচ্ছে আমাদের এই এন্ট্রি ফিল আপ করতে হবে। এই এন্ট্রি কীভাবে ফিল আপ করবো, হচ্ছে কি 9 + 10 করবো, করে যে অ্যান্সারটা সেটা এখানে লিখবো। এরপরে এই এন্ট্রি যদি ফিল আপ করতে চাই তাহলে 9 + 10 + 17 যেটা আসে সেটা হচ্ছে এখানে লিখবো। এরপরে যদি আমরা এরপর হচ্ছে কি এই এন্ট্রিটা ফিল আপ করতে হবে। সো 9 10 17 10 সব যোগ করলে যত আসবে সেটাই তো আমরা এখানে করবো। এরপরে আসে এই এন্ট্রি, এই সবগুলো যোগ করলে যত আসে সেটা হচ্ছে আমরা এখানে ফিল আপ করবো। তারপরে এইটা উপর থেকে যা আসে যত আসে ওইটাই, মানে খালি আমরা উপর থেকে যোগ করতে থাকবো আর কি। এই জন্য এটার নাম হচ্ছে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, সবগুলো যোগ হবে। তো যোগ করে হচ্ছে আমরা এই কলামটা পাবো। তো পাইলাম, তখন আমরা কি মিডিয়ান ক্যালকুলেট করতেছিলাম। তো মিডিয়ান ক্যালকুলেট করার ফার্স্ট স্টেপ কি, যে আমাদের n/2 ক্যালকুলেট করতে হয়। n/2 ক্যালকুলেট করলে আমাদের 30 অ্যান্সার আসলো। সো 30 অ্যান্সার যদি আসে তাহলে এখন আমরা দেখবো যে কি এখানে 30 কোথায় আছে। সো 9 19 36 46, তো 30 নাই। তো 30 যেহেতু আমরা পাই নাই, তাহলে এখন আমরা দেখবো যে কি 30টা কোন রেঞ্জের মধ্যে আছে, 19 আর 36।
এই রেঞ্জের মধ্যে 30 আছে। সো এই 19 আর 36-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 36। এবার হচ্ছে আপনি 36-এর কোরেসপন্ডিং যে ক্লাস, সেই ক্লাসে চলে যান। গেলেন, এই যে ক্লাস, এই ক্লাসের যে লোয়েস্ট ভ্যালুটা 104.44, এইটা হইতেছে আমাদের এল এর ভ্যালু। এই যে এল এর ভ্যালু হচ্ছে 104.44। এরপর আসা হচ্ছে গিয়া যে মাইনাস ক্যাপিটাল এফ। ক্যাপিটাল এফটা কি? আপনি আবার হইতেছে এখানে ছিলেন না, এই ক্লাসে ছিলেন, আবার আপনি এখানে চলে যান, চলে গিয়ে এক ধাপ উপরে যান। উপরে কি আছে? 19। এই 19টা হচ্ছে আমাদের এই ক্যাপিটাল এফ এর ভ্যালু। এরপর হচ্ছে বলছে কি যে কি স্মল এফ। স্মল এফটা কি? এখন স্মল এফ আপনি হইতেছে আবার ওই আমাদের যে মিডিয়ান ক্লাস যে ছিল, এল এর ভ্যালু যেখান থেকে পাইছিলাম, এখানে চলে যান। এখানে চলে গিয়ে দেখেন ফ্রিকোয়েন্সিটা কি। এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কি? 17। সো এইখানে ওই 17টা আমরা দিয়ে দিলাম। এরপর আসা হচ্ছে কি এইচ এর ভ্যালু। এইচ হচ্ছে ক্লাস উইডথ। ক্লাস উইডথটা আমরা বের করছিলাম শুরুতেই, সেটা হইতেছে 19.71 ছিল। বা আপনি যদি ক্লাস উইডথ এমনি বের করে, নর্মাল নিয়ম কি যে কি আপনি এখান থেকে এটা যদি বিয়োগ করে দেন তাহলেও পেয়ে যাবেন। যেহেতু আমরা ক্লাস উইডথ আগে বের করে ফেলছিলাম, সরি এই বিয়োগটা দেওয়ার দরকার নাই। সো আমরা ক্লাস উইডথ এখানে বসাই দিলাম। এরপর হচ্ছে মিডিয়ানের ভ্যালু পেয়ে গেলাম 117.19। এই গেল হচ্ছে আমাদের মিডিয়ান। এরপর হচ্ছে কি মোড আসে। মোডের আর একটা, এই যে আর একটা জঘন্য সূত্র আছে যে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ নট বাই ব্লা 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 ব্লা। সো এখানে হচ্ছে আবার কি, এখানে একটু এখানকার বের করাটা একটু ইজিয়ার যদিও। সেটা হচ্ছে ফার্স্টে আপনার এল বের করতে হবে। এই এলটা হচ্ছে কি যে কি লোয়ার বাউন্ডারি অফ দি মোডাল ক্লাস। তো মোডাল ক্লাসটা কোথায়? সো আমরা এর আগে মিডিয়াল ক্লাস যেমন বের করছিলাম, মোডাল ক্লাসটা একটু আলাদাভাবে বের করা লাগে। সেটা হচ্ছে দেখতে হবে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোন ক্লাসে আছে। এই যে 17, এখানে হচ্ছে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে। তাহলে এটা হইতেছে আমাদের মোডাল ক্লাস। তাহলে আমাদের এল এর ভ্যালু কী হবে? এই মোডাল ক্লাসের যে ছোট ছোট যে সবচেয়ে ছোট ভ্যালুটা, সেটা 104.44। সে 104.44 এটা হইতেছে আমাদের যে লোয়ার বাউন্ডারি অফ দি মোডাল ক্লাস। এই যে লোয়ার বাউন্ডারি অফ দি মোডাল ক্লাস, এটা হচ্ছে 104.44 আসলো। এরপরে বলছে যে কি যে এফ ওয়ান মাইনাস এফ নট, এফ আই দেখছি এখানে, যাই হোক এটা এফ ওয়ান হবে। সো এফ ওয়ানটা কি যে ফ্রিকোয়েন্সি অফ দি মোডাল ক্লাস। তো আমাদের মোডাল ক্লাস কই? এটা হচ্ছে আমাদের মোডাল ক্লাস। এই মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 17। সো এই যে লিখলাম 17। এরপর হচ্ছে গিয়া এফ নট, ফ্রিকোয়েন্সি অফ দি ক্লাস বিফোর দি মোডাল ক্লাস। মানে হচ্ছে এই যে 17, এইটা হইতেছে আমাদের মোডাল ক্লাস। এই মোডাল ক্লাসের উপরের ক্লাসটা কি? এইটা। অ্যান্ড এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কি? 10। সো এইটাই হচ্ছে আমাদের এফ নটের ভ্যালু, মানে এফ জিরো এর ভ্যালু আর কি। সো 10। এরপর হচ্ছে ডিভাইডেড বাই আবার এই উপরে যেটা লিখছিলাম সেটাই এফ ওয়ান মাইনাস এফ নট। সো 17 মাইনাস 10 আবার লিখলাম। এরপরে প্লাস দিয়ে কি আবার এফ ওয়ান মাইনাস এফ টু। এখন এফ ওয়ান কি সেটা আমরা জানি, তাহলে এফ টুটা কি? এফ টু হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দি ক্লাস আফটার দ্য মোডাল ক্লাস। তো এটা হইতেছে আমাদের মোডাল ক্লাস ছিল। এটা ছিল হচ্ছে কি বিফোরের ফ্রিকোয়েন্সি, আর আফটারের ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে এটা মোডাল ক্লাস। এটা হচ্ছে ক্লাস আফটার দি মোডাল ক্লাস, অ্যান্ড এটার ফ্রিকোয়েন্সি কত? 10। সো এই যে 17 মাইনাস 10 করে দিলাম। আর এটা হচ্ছে ক্লাস উইথ, যেটা আমাদের অলরেডি ক্যালকুলেট করাই আছে। ক্যালকুলেট করে 19.7। সো অ্যান্সার কত? 104.94। এটা এইভাবে হচ্ছে আমাদের মোডটা কেন। সো আমাদের এ শেষ, এখন হচ্ছে আমাদের বি সলিউশন করতে হবে। সো বি সলিউশন করার জন্য হচ্ছে আবার আমাদের এক্সট্রা কিছু কলাম ক্যালকুলেট করা লাগে। সো আপনারা কোশ্চেন বুঝে বুঝে অ্যান্সার করবেন আর কি। যে মনে করেন হচ্ছে আপনাদের এত কিছু ক্যালকুলেট করা লাগতেছে না, তাও আপনি জাস্ট এই অ্যারিথমেটিক মিন বের করার জন্য সব একবারে ক্যালকুলেট করে ফেললেন, তখন টাইম নষ্ট হয় আর কি। সো ওই হচ্ছে গেল। তো জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন যদি বের করতে হয়, তাহলে আমাদের আর এক্সট্রা কিছু ইনফরমেশন লাগে। সেটা হচ্ছে লগ এক্স, তারপরে এফ আই ইন্টু লগ এক্স আই ডিভাইডেড বাই এফ আই বাই এক্স আই লাগে। সো দেখাই কোনটা কীভাবে কী ক্যালকুলেট করছে। আমরা তো আমাদের এই মিড ভ্যালুগুলো ক্যালকুলেট করছিলাম না। সো আপনি যদি মিড ভ্যালুগুলোর লগ নেন, তখন হইতেছে আমরা লগ এক্স আই ভ্যালু পাই, অর্থাৎ লগ 74.855। ক্যালকুলেটেড করবেন, দেখবেন আসবে হচ্ছে যে এটা 1.874। তারপর হচ্ছে এইভাবেই আমার আর একটা লগ 94.575, এটা যদি আপনি করেন আসবে হচ্ছে 1.975। এইভাবে করতে করতে এই লগ এক্স আই এর ভ্যালুগুলো হচ্ছে ফিল আপ করবেন।
এরপর হচ্ছে আমাদের এফ আই ইন্টু লগ এক্স আই, এটাও বের করতে হবে। মানে কি ফ্রিকুয়েন্সি দিয়ে আপনি যে লগের যে ভ্যালুগুলো পাইছেন, মানে এই কলাম আর এই কলাম গুণ করবেন। 9 ইন্টু 1.874 ইজ ইকুয়াল টু 16.866। এরপরে 10 ইন্টু 1.975 ইজ ইকুয়াল টু 19.75। সিমিলারলি 17 ইন্টু 2.05 ইজ ইকুয়াল টু 34.85 করে করে এই কলামটাও পুরোটা লিখলেন। এরপর হচ্ছে এফ আই ডিভাইডেড বাই এক্স আই, মানে হচ্ছে আমাদের এই কলামে যা যা ছিল আর এই কলামে যা যা ছিল সেটা ভাগ করতে হবে। সো আপনি যদি 9 ডিভাইডেড বাই 74.855 দেন, আমাদের হচ্ছে যে এটা আসতেছে। এরপরে যদি আপনি 10 ডিভাইডেড বাই 94.575 দেন, তাহলে হচ্ছে আমরা এটা পাবো। এরপর আবার 17 ডিভাইডেড বাই 114.295 যদি দেন, তাহলে হচ্ছে আমরা এটা পাবো। করে করে আপনার হচ্ছে এই কলামটাও ক্রিয়েট করলেন, করে হচ্ছে সামেশন নেওয়া লাগবে। এখন সূত্রগুলো আগে দেখায়। জিওমেট্রিক মেন কি? জিওমেট্রিক মেনের সূত্র হচ্ছে 10 টু দি পাওয়ার সামেশন অফ এফ আই লগ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ ফ্রিকোয়েন্সি। মানে এই যে একটা কলাম আমরা তৈরি করেছিলাম আর এই যে একটা কলাম একটা তৈরি করেছিলাম, সেগুলোর হচ্ছে সামেশন করে দেওয়া যায়, মানে কত। সো সামেশন অফ এফ আই লগ এক্স আই কত ছিল আমাদের? 124.047, সেটা দেখলাম। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সির সামেশন কত? 60, সো দিলাম। সো এরপর হচ্ছে এটার অ্যান্টি লগও বলে। সো 10 টু দি পাওয়ার যা আসছে এই রেজাল্টটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন। এরপর হচ্ছে হারমোনিক মিন। হারমোনিক মিনের ফর্মুলাটা আবার আলাদা, সেটা হচ্ছে সামেশন অফ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই ডিভাইডেড বাই এক্স আই। সো এই যে আমরা এটা ক্যালকুলেট করছিলাম, এখানে সবগুলো ভ্যালু যোগ করেন, যোগ করলে এটা আসবে। সো এটা আসছে। আর এইখানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির সামেশন ছিল কত? 60। সো হলো এই 113.8 পাচ্ছি। এটা হচ্ছে আমাদের হারমোনিক মিনের সূত্র। সো আমরা হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সির পার্টগুলো শেষ। এবার সলিউশন সিতে হচ্ছে আমাদের মেজার্স অফ ডিসপারশন কিছু ক্যালকুলেট করতে বলছে। সো টু ক্যালকুলেট এমএডি, বা এটাটা বলা হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, সংক্ষেপে এমএডি বা ম্যাড। এরপর হচ্ছে ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স উইদিন দ্য ফলোয়িং কলামস। আবার আরও কিছু এক্সট্রা ইনফরমেশন লাগবে, কিছু কিছু দেওয়া ছিল কেউ। সেইখানে আমাদের কী কী লাগবে আমরা বের করছিলাম, এটা বের করা আছে, এটা বের করা আছে, এটাও বের করা আছে। সো আমাদের এখন লাগবে এই যে এই জিনিসটা বের করা, আর এটা বের করা, এটা বের করা। এটা হচ্ছে আমাদের মিন অ্যাবসলিউট ডেভিয়েশনের জন্য লাগে আর কি। কজ ওইখানে আমরা কী করি, ওইখানে আমরা হচ্ছে ভ্যালুগুলো থেকে ওই মিন বিয়োগ করি। সো এখানে যে এক্স বার লেখা দেখতেছেন, এই এক্স বার হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন, যেটা আমরা উপরে বের করে আসছি। সো দেখাই যে এই কলমটা কেমনে ক্যালকুলেট করতে হয়। এক্স আই কত? 74.855, আর আমাদের মিন কত ছিল উপরে? মিন হচ্ছে 122.18। সো এটা থেকে যদি আপনি 122.18 বিয়োগ দেন, তাহলে হচ্ছে এটা আসবে। আসছে কত? -47.325। কিন্তু দেখেন এখানে বলছে হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা নেওয়া লাগবে, যেহেতু আমরা মিন অ্যাবসলিউট ডেভিয়েশন ক্যালকুলেট করার জন্য এটা লাগে। সো আমরা অ্যাবসলিউট নিলে আসবে কত? 47.385। সিমিলারলি আপনি 94.575 থেকে হচ্ছে আপনি ইয়াটা বিয়োগ দেন, যে আমাদের যে মিন ছিল, মানে 122.18 বিয়োগ দিবেন, দেখবেন যে কি এটা চলে আসছে। এভাবে সিমিলারলি এই কলামটা ফিল আপ করেন। ফিল আপ করলেন, এরপরে কি? এরপর হচ্ছে আমাদের এফ আই তো দেওয়াই ছিল। এরপর হচ্ছে আমরা এই কলামটা হচ্ছে মানে অ্যাবসলিউট অফ এক্স আই মাইনাস এক্স বার। তো 9 ইন্টু 47.325 করার পরে এই অ্যান্সারটা আসবে। এরপরে 10 ইন্টু 27.605 করার পরে এই যে এটা আসবে। সিমিলারলি 17 ইন্টু 7.885 গুণ দেন, এটা আসবে হচ্ছে 134.045। তো আসলো এই কলামটাও আমরা ক্রিয়েট করে ফেললাম। এরপরের কলামটা হচ্ছে কি এফ আই ইন্টু এক্স আই স্কোয়ার, অর্থাৎ আমাদের যে এক্স আই ছিল না, এই এক্স আইটা হচ্ছে আগে স্কোয়ার করবেন, স্কোয়ার করার পরে এফ আইতে গুণ দেবেন। সো এই যে 9 ছিল, এখানে আমরা 9টা লিখলাম। এরপরে কি এক্স আই কত ছিল? 74.855। সো এই 74.855 দিলাম, এরপরে স্কোয়ার করলাম। সো এখানে অনেকে কনফিউশন কই পাকাবেন, যে সেটা হচ্ছে আপনাকে এফ আই ইন্টু এক্স, মানে এইটারে হচ্ছে আপনি স্কোয়ার করে দিবেন। সো ওই ভুলটা করবেন না, আগে হচ্ছে করবেন কি
যে এক্স সাইডে যে স্কোয়ার আছে সেটাকে স্কোয়ার করে এরপর হচ্ছে কি ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করবেন, মাল্টিপ্লাই করলে এটা আসবে। সো সিমিলারলি বাকি যে রোগুলো আছে এগুলো বা বাকি এন্ট্রিগুলো ফিল আপ করে ফেলবেন আর এই কলামটা শেষ করবেন। এরপর হচ্ছে আমরা সূত্র দেখি মিন অ্যাবসলিউট ডিভিশনের সূত্রটা কি। সূত্রটা হচ্ছে এই যে এটা যে বের করছেন মানে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স, সো এটার সামেশন ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি 60। সো এটা করলে আপনি হচ্ছে মিন অ্যাবসলিউট ডিভিশন পেয়ে যাবেন। এই চ্যাপ্টারের সবচেয়ে বোরিং জিনিস হচ্ছে যে এখানে আমাদের সূত্রগুলো মুখস্থ করা লাগে। ইভেন আপনি রিয়েল লাইফ মানে প্র্যাকটিক্যালিটি বা ইউজ বলতে গেলে করবেন, এখন থেকে কেউ গ্রুপ করে করে কাজ করে না আর কি, বাট এক্সামে না আমাদের এই জিনিসগুলো ফেস করতে হয়। সো দ্যাটস দ্য স্যাডেস্ট পার্ট অ্যানাদার। এরপর হচ্ছে আবার ভ্যারিয়েন্সের যে আবার আলাদা একটা সূত্র আছে, ওই সূত্রটা আবার বসাবেন। এখানে ভ্যারিয়েন্সের সূত্র কি বলছে, বলছে কি যে কি এফ আই এক্স আই স্কোয়ারের সামেশন, অর্থাৎ এই কলামের হচ্ছে সামেশনটা চাইছে। সো আমরা এই সামেশনটা এই যে এখানে বসাইলাম। সো এরপরে এটা আবার ডিভাইড করতে বলছে কি দিয়ে ফ্রিকোয়েন্সি দিয়ে, সো 60 দিয়ে ডিভাইড করলাম, তারপরে একটা মাইনাস। এরপর হচ্ছে আবার কি সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই, এই যে এটার সামেশন চাইছে, সামেশনটা বসালাম। এরপর আবার এটা ডিভাইড করতে বলছে কত, ফ্রিকোয়েন্সির সামেশন দিয়ে মানে 60 দিয়ে করতে বলছে। এরপর হচ্ছে এইটুকের উপরে একটা হোল স্কোয়ার করলাম, এর চলে আসতে হচ্ছে ভ্যারিয়েন্স। এরপরে স্ট্যান্ডার্ড ডিভিশন চাইছে, স্ট্যান্ডার্ড ডিভিশন ইজি, আপনি যদি ভ্যারিয়েন্স বের করে ফেলেন তাহলে ভ্যারিয়েন্সকে আপনি যদি স্কোয়ার রুট করেন তাই স্ট্যান্ডার্ড ডিভিশন পেয়ে যাবেন। এই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন গেল। এরপর হচ্ছে তাহলে আমাদের আসে কি যে কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিভি, আমরা ইজিলি ক্যালকুলেট করছিলাম কীভাবে লাস্ট লেকচারে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড বাই মিন। অ্যারিথমেটিক মিন আমরা কত পাইছিলাম উপরে 122.18, স্ট্যান্ডার্ড ডিভিশন কত পেলাম 34.38 ইন্টু 100% করলে আসবে কত 28.13%। সো আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হবে। এরপর হচ্ছে আমাদের সলিউশন ডি মানে মেবি চাইছিল হচ্ছে আইকিউ আর ক্যালকুলেট করতে হবে। সো আইকিউ আর ক্যালকুলেট যদি করতে হয়, এখানে আবার একটা জিনিস মিস চলে গেছে, Q1 Q2 Q3। সো আমাদের বলছিল কি আইকিউ আর ক্যালকুলেট করতে হবে, আর তারপর হচ্ছে Q2 D5 অ্যান্ড P50 যে হচ্ছে ইকুয়াল, এটা প্রমাণ করা লাগবে। সো আইকিউ আর যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের Q3 থেকে Q1 মাইনাস দেওয়া লাগবে। সো ওই জন্য আমাদের এই ভ্যালুগুলো বের করা লাগবে। সো ওইগুলো বের করার জন্য আমাদের কোন কলামগুলো লাগবে, এর একটু ইজিয়ার, আমাদের জাস্ট এই কলামগুলো হলে হইতেছে। আমরা উপরে এগুলো সব বানাই ফেলছিলাম, সো জাস্ট আমি কপি করে টেবিলটা এখানে নিয়ে আসছি। সেই জানলাম। এখন হচ্ছে কোয়ার্টাইল যেটা মানে কিউআই দিয়ে প্রকাশ করি, সেটার বের করার যে আবার আর একটা সূত্র, এটাও মুখস্থ করা লাগবে। সো সূত্রটাকে যে এল প্লাস এন আই বাই 4 মাইনাস এফ বাই স্মল এফ ইন্টু এইচ। সো এটা একটা ফর্মুলা। এখানে হচ্ছে আই হচ্ছে 3টে ভ্যালু নিতে পারে। সো কি আয়ের মান যদি 1 হয় তাহলে Q1 বের করতেছি আমরা, আয়ের মান যদি 2 হয় তাহলে হইতেছে আমরা Q2 বের করতেছি, যদি 3 হয় তাহলে আমরা Q3 বের করতেছি। সো আমরা আগে Q1 বের করি। Q1 কি হবে, Q1 হবে কি, সো Q1 বের করতে হবে। Q1 বের করার সিস্টেমটা একটা মিডিয়ানের মতোই, Q1 বের করতেছে তো। সো NI বাই 4 প্রথমে আমরা লিখে নেব, আয়ের মান বসাবো কত 1, তো আয়ের মান যদি 1 বসাই তাহলে আছে 60/4, এটাকে আমাদের বের করতে হবে। সো 60 ডিভাইডেড বাই 4 যদি করি তাহলে আমাদের 15 আসে। এবার 15 আসে, এবার হচ্ছে আমরা ওই আবার আগের মতো এই কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সিটা এখানে আমরা 15 খুঁজবো, 9 19 15 নাই, বাট ইন্টারভ্যাল আছে 9 আর 19-এর মধ্যে। তাহলে এই যে এইটা হইতেছে আমাদের Q1 এর ক্লাস হবে। সো Q1 এর ক্লাস কত 84.72, মানে Q1 এর হচ্ছে লোয়েস্ট যে ভ্যালুটা আর কি 84.72 নিলাম। এরপরে প্লাস দিলাম, এরপর আবার সূত্রে 60/4 বসালাম। এরপর হচ্ছে আমাদের এই ক্যাপিটাল এফ বের করতে হবে। সো ক্যাপিটাল এফটা কি, করেছিলাম Q1। সো প্রথমে আমরা হচ্ছে যে ক্লাসটা বের করলাম, মানে এল এর ভ্যালুটা বের করলাম 84.72। এটা দেওয়ার পর হচ্ছে এখন আমাদের NI ডিভাইডেড বাই 4, এন এর মান তো 60 জানাই আছে আমাদের, 60টা ভ্যালুস ছিল। সো ডিভাইডেড বাই 4 করলাম। এবার হচ্ছে ক্যাপিটাল এফ বের করতে হবে। সো এফটা কি, এফ হচ্ছে এর উপরের ক্লাসের যে কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালু, সেটা হইতেছে
ক্যাপিটাল এফ, সো বসালাম। এরপর হচ্ছে কি যে কি স্মল এফ কি, এখন হচ্ছে আমরা আবার এখানে ফিরে যাই, আমাদের এই ক্লাসে ফিরে গেলাম। যার পরে এইটার যে ফ্রিকোয়েন্সি ছিল, ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি না, জাস্ট ফ্রিকোয়েন্সি যেটা ছিল সেটা হচ্ছে আমরা ডিভাইডেড বাই 10 করলাম ইন্টু ক্লাস ওয়াইড, সেটা হচ্ছে 19.71, যেটা আমরা বের করছিলাম অলরেডি। সেভাবে আমরা কিউ1 পেয়ে গেলাম 96.54, এটা হইতেছে কিউ1-এর ভ্যালু। এরপর আসা হচ্ছে কি কত, কিউ টু তাহলে বের করতে হবে, তাহলে হচ্ছে ni/4, ni/4 জায়গায় হচ্ছে আমরা ফার্স্টে আয়ের জায়গায় 2 বসাবো। তাহলে এখন আমাদের ক্যালকুলেট করে n ইন্টু 2/4 মানে হচ্ছে 60 ইন্টু 2 ভাগ 4, সো আমাদের আসছে কত 30। এখন আমরা আবার ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির এখানে 30 খুঁজি, সো 30 নাই, সো 19 আর 36-এর মধ্যে 30 অবস্থান করে, অ্যান্ড 36 হচ্ছে লার্জেস্ট। সো আমরা এই কোরেসপেন্ডিং ক্লাসটা চাই, এই যে হইতেছে আমাদের কিউ2-এর ক্লাস। কিউ2-এর ক্লাসের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা, 104.44, সো আমরা বসাই দিলাম এটা এখানে। এরপরে ni/4, এটা আমরা আবার লিখলাম 60 ইন্টু 2/4। এরপর হচ্ছে গিয়া যে আমাদের এই ক্যাপিটাল এফটা বের করতে হবে। সো ক্যাপিটাল এফ কীভাবে বের করবো, আমাদের কি কিউ2-এর ক্লাস এটা না, সো এর উপরটায় চলে গেলাম। এটার হচ্ছে কিউমুলেটিভ কত আছে 19, সো নিয়ে নিলাম 19টা বসালাম এখানে। এরপর হচ্ছে আমাদের স্মল এফ বের করতে হবে, আমরা আবার এখান থেকে এখানে গেলাম, আবার এখান থেকে এখানে আসলাম। এরপর এটার ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 17টা লিখলাম। ক্লাস ওয়াইড তো আমাদের জানে 19.7, ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 117.19। এরপর হচ্ছে কিউ থ্রি উইজ আবার সিমিলারলি ni/4, আয়ের জায়গায় আমরা বসাবো কত 3, এরপরে ni/4 ক্যালকুলেট করবো। সো কত আসে 60 ইন্টু 3 যদি করি, এরপরে ভাগ 4, 45। আবার আমরা এই কিউমুলেটিভে 45 খুঁজি, 36, 46, এখানে 45 নাই, এবার 36 থেকে 46-এর মধ্যে 45 অবস্থান করে, 46 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা এদের মধ্যে, তাহলে 46টা নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কিউ3-এর ক্লাস। তাহলে আমাদের এদের ভ্যালু কত হবে 124.16, 124.16 হয়ে গেল। এবার হচ্ছে আমরা আবার এই ni/4টা লিখলাম 6 ইন্টু 3/4। এবার হচ্ছে আমাদের ক্যাপিটাল এফটা বের করতে হবে। সো ক্যাপিটাল এফ কি, আমরা উপরে চলে যাই, এটার পরের ক্লাসে গেলাম। এবার এখানকার কিউমুলেটিভ ছিল কত 36, সেই 36টা লিখলাম। এরপর হচ্ছে স্মল এফ, আবার আমরা এখান থেকে এখানে চলে গেলাম, তারপরে এখান থেকে এখানে চলে গেলাম, আর এবার হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি নিলাম 10, সো 10। এরপর এটার ব্র্যাকেট দিয়ে আবার এই যে এইচের ভ্যালু যেটা আমাদের জানা 19.71, এবার করতে করতে আমরা 114.89 এটা করে ফেললাম। সেইবার তাহলে হচ্ছে আমাদের আইকিউ এর কত আসে, কিউ3 মাইনাস কিউ1 করলেই বের হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের ডিসাইলের ফর্মুলা, আমাদের কিউ এর ফর্মুলা কি ছিল, এই যে এল প্লাস, দেখেন সিমিলার, এখানেও এল প্লাস, এটা ni/4, এটা ni/10, আর বাকি সব কিছুই ঠিক আছে। যে মাইনাস এফ, এখানেও মাইনাস এফ, স্মল এফ ইন্টু এইচ। এখানে 10 কেন, কারণ ওই যে ডিসাইল হচ্ছে 10 ভাগে একটা ডেটা সেটকে বিভক্ত করে ফেলেছে, এখানে আমরা জাস্ট 10 দিয়ে দিলাম। আর আয়ের মান হচ্ছে কত, আয়ের মান হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত হইতে পারে। সেই কারণে আমাদের কি বলছে তো D5 ক্যালকুলেট করতে। সো যেহেতু এখন D5 ক্যালকুলেট করতে বলছে, তাহলে আমরা আগে কি করব, ni/10টা ক্যালকুলেট করব। সো এনের মান হচ্ছে 60, আয়ের মান হচ্ছে 5, যেহেতু আমরা D5 ক্যালকুলেট করব। সিকল দিলাম, এটা 10 দিয়ে ভাগ দিই, কত আসে 30, 30 এই রেঞ্জের মধ্যে পড়বে। এই যে 104.44, মানে সব কিছু যেটার মতো সিমিলারে হইতেছে। এখন এখানে কত ভ্যালু ছিল, 30 ছিল না, সেই 30-এর উপরে জাজ করে তো আমরা বাকি ভ্যালুগুলোও বের করছিলাম। সেখানে কত D5 কত আসতেছে, D5 তো ইভেনচুয়ালি 30 আসতেছে, তার মানে এই ভ্যালুগুলো আমাদের সব ইসের মতোই হবে, এই কিউ2 এর মতোই হবে। সো হওয়ার পরে কি এই সেম ভ্যালুটা চলে আসবে, এটাই জানা কথা, এটাই হবে আর কি। আমরা আগেও প্রমাণ করে আসছি যে কি কিউ2 = D5 = P50। সো এরপর হচ্ছে আমাদের আবার ওই পিআই এর ফর্মুলা আসে, D5 শেষ আর P50 বের করতে হবে। সো পিআই কি, আবার এই যে একদম সিমিলার, এল প্লাস কই ni/10 ছিল, এখন ni/100 হবে। কেন, কজ পার্সেন্টাইল একটা ডেটা সেটকে 100 ভাগে বিভক্ত করে, বাকি সব কিছুই সেম। সো আই হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত ভ্যালুস নিতে পারে।
সো P50 এখন আমরা ক্যালকুলেট করবো। যদি ক্যালকুলেট করতে চাই তাহলে হচ্ছে এই NI/100, এখানে আমরা আয়ের ভ্যালু বসাবো হচ্ছে 50। সো বসাইলে কি আসে, এন এর মান তো আমরা জানি 60, আর আয়ের ভ্যালু হচ্ছে কত, 50, যেহেতু আমরা P50 বের করতে চাইতেছি। সো দিলাম 3000 আসলো। এবার কি, এবার হচ্ছে 100 দিয়ে ভাগ 130, এই যে আবার 30 আসছে। যেহেতু 30 চলে আসছে তাহলে আবার কি, আবার হইতেছে যে কি এইটার অ্যান্সার ওইটার মতোই হয়ে যাবে। বিকজ কেন হবে, কারণ 30 না। সো এখন আমরা কি করতাম, 30 যখন আসছে তাহলে 30 এখন হচ্ছে আমরা যেখানে খুঁজবো 30 কই, 30 নাই, বাট 19 36 আছে, 19 আর 36-এর মধ্যে 30 অবস্থান করে। তাহলে এটা হচ্ছে আমাদের হবে P50 এর ক্লাস। এই ক্লাসের সবচেয়ে ছোটোটা কি, সবচেয়ে ছোটোটা হচ্ছে এই যে এই ভ্যালু 104.44। সেই যে 104.44 হইতেছে আমরা দেখলাম, মানে আমি এমন কপি পেস্টিং করছি যে আর আপডেট করি নাই। যাই হোক, আপডেট করি। এখানে হচ্ছে কত 50, আর এখানে হচ্ছে 100। সো 100 দিলাম। আমরা হইতেছে এটা বের করলাম, তাই তো। ওটা সূত্রে কি বের করতে বলছে, এই ক্যাপিটাল এফ বের করতে বলছে। সো ক্যাপিটাল এফটা কি ছিল আমাদের, ক্যাপিটাল এফ হচ্ছে এইটা যদি আমাদের P50 এর ক্লাস হয় তাহলে এটা হচ্ছে তার উপরের ক্লাস, অ্যান্ড এটার ক্রমযোজিত গণসংখ্যা বা 19, কোথায় 19, এই যে 19। এরপর হচ্ছে আমাদের স্মল এফ বের করতে হবে। সেই হচ্ছে গেল 19, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, পরে এখান থেকে এখানে গেলাম। সো এটা কত আসার কথা, 17 কি আসছে, যে 17 আসছে, আর এটার মান তো জানাই। সো ক্যালকুলেট করলে হবে কি যে 117.19। সো Q2 = D5 = P50 প্রুফড। সেই হইতেছে আমাদের ভ্যালু। এখন ভ্যালুগুলো হচ্ছে আমরা চেক করি, মানে আমি প্রোগ্রামিং করে এগুলোর অ্যান্সার বের করে রাখছি, মানে একদম পিওর যে অ্যান্সারটা আসার কথা আসছে, জন্য আমরা মিলাই দেখি আমাদের কতটুকু ক্লোজ আসছে। সো এই ডেটা সেট থেকেই তো আমরা মেইনলি সব বের করছি না, মানে এই ডেটা সেট থেকে আমরা তো অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এমইডি, ভেরিয়েন্স, জেনারেটিভ সব তো এইখান থেকেই বের করছি। সো এইখান থেকে হইতেছে আমরা এখন দেখবো যে কি আমাদের আসল ভ্যালুগুলো আর আমরা যেগুলো এই গ্রুপ ডেটা করে বের করছি সেগুলোর পার্থক্যটুকু কতটুকু। বাস্তব জীবনে আপনি করবেন কি, বাস্তব জীবনে যদি আপনার কাছে এই ডেটা থাকে আপনি অবশ্যই গ্রুপ করে করে করবেন না। বাট ক্ষেত্র বিশেষে এমন হতে পারে যে আপনার কাছে হচ্ছে এই ডেটাটাই নাই, আপনার কাছে হচ্ছে গ্রুপ ডেটাটা আছে, তখন তো আপনি কী করবেন, গ্রুপ ডেটা থেকেই তো হইতেছে এস্টিমেশন চালাবেন। সো এই জন্য আপনাদের এই জিনিসটা শেখায় আর কি। সো এখন দেখি যে কি আমাদের অ্যাকচুয়ালি এস্টিমেশনটা কতটুকু কাছাকাছি হইতে পারে। সো ওই ধারণাটা আমি একটু দেওয়ার চেষ্টা করব। সো প্রথম হচ্ছে আমরা অরিজিনাল ভ্যালুগুলো একটু দেখি, আমি রান দিই আগে। সো অ্যারিথমেটিক মিন হচ্ছে কত, 120.9 হওয়ার কথা। আমাদের কি আসছে, আমাদের আসছে হচ্ছে 122.1, ভেরি ক্লোজ। সো অ্যাকসেপ্ট করা যায় এটা। এরপর হচ্ছে আমাদের বলছে কি মিডিয়ান 112 আসছে মিডিয়ান, আমাদের মিডিয়ান আসছে 117.19, একটু ডেভিয়েশন আছে, বাট ড্রাস্টিক কোনো ডেভিয়েশন নাই, বোঝা যাবে যে অ্যাকচুয়ালি খুবই কাছে ক্লোজ। সো এটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। এরপর হচ্ছে মোড কত আসছে আমাদের 104.94। সো আমরা যদি এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিই, সো এই যে 105 আসছে 4 বার, 86 আসছে 3 বার, আর বাকিগুলো সব একবার করে আসছে। সো আমাদের মোট কত হবে, মোট অফ হচ্ছে 105, আমাদের আসছে কত 104.94, মানে 105 আমাদের ক্লোজই আসছে। সো এটাও হবে। এরপরে কি আমাদের জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন কোনটা কি আসছে, জিওমেট্রিক মিন আসছে জিওমেট্রিক মিন আসছে 115.52 আসার কথা, এইটাই হচ্ছে রিয়েল ভ্যালু, আর আমাদের আসছে হচ্ছে 116.80, ভেরি ক্লোজ। সো অ্যাকসেপ্টেবল। এরপর আসছে হচ্ছে কি আমাদের হারমোনিক মিন, হারমোনিক মিন হচ্ছে 110, এটা হচ্ছে রিয়েল, আর আমাদের আসছে 113। সো এই যে এখানে এস্টিমেশনটা খুবই ক্লোজ। এরপর হচ্ছে আমাদের এই যে মিন অ্যাবসোলিউট ভেরিয়েন্স বা মেজার্স অফ মেজার্স অফ ডিসপারশন আর কি। সো মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন আসছে কত, আমাদের আসছে 27.86। এখন আমরা রিয়েল ভ্যালুটা দেখি, সব দেওয়া আছে, সব বের করে রাখছি আমি। সো মিন অ্যাবসোলিউট আসছে হচ্ছে 30.11, এটা হচ্ছে আসলটা, আর আমাদের হচ্ছে 27.88, এটা ক্লোজ। তারপরে ভেরিয়েন্স কত, 1352, আমাদের ভেরিয়েন্স আসছে কত 1182, এটাও তেমন কোনো বেশি একটা ডিফারেন্স নেই, বোঝা যাইতেছে যে লার্জ একটা ভেরিয়েন্স। তারপরে স্ট্যান্ডার্ড এফিসিয়েন্ট কত 36.82,
আমরা যে এস্টিমেশন করছি এটা হচ্ছে 34.38। সো এই যে এটা চলে আসছে। এরপরে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমাদের আসছে 28, রিয়েল ভ্যালু কত, রিয়েল ভ্যালু হচ্ছে 30%, আর আমাদের আসছে 28%, এটাও ক্লোজ। এরপর হচ্ছে Q1 Q2 D5। সো এইগুলার দেখি Q1 কত, 96.5, আর আমাদের আসছে অরিজিনাল ভ্যালুগুলো দেখি। Q1 হচ্ছে 93.5, আমাদের আসছে 96.5, অনেক ক্লোজ। Q2 কত, Q2 হচ্ছে 112, আমাদের আসছে 117.1, আমাদের মিডিয়ানের মধ্যে অবস্থা, একটু ডিভিয়েট আছে। ওকে, সো Q3 কত, Q3 হচ্ছে 142.5, আমাদের আসছে 131.8, খুবই ক্লোজ। তো এইভাবে আইকিউর তো বের করি নেই, যাই হোক আইকিউর তো লাগতেছে না আমাদের, বিকজ আমরা Q3 অ্যান্ড Q1 জাজ করি, আমরা আইকিউরে বলতে পারবো কী অবস্থা। সো এরপরে D5 117, D5 হচ্ছে 112, যেহেতু মিডিয়ানে যেহেতু একটু ভুল হয়েছে, সো এখানে ওই একই অবস্থা হইতেছে। এরপর হচ্ছে P50 কত, 117, সো 112 মিডিয়ানের কেস। সো সেই জন্য আমরা বলতে পারি যে কি, যদিও আমাদের কাছে, সো কনক্লুশনে আমরা কি আসতে পারি, আমাদের কাছে যদি এই ডাটাটা যদি নাও দেওয়া থাকে, যদি আমাদের কাছে যদি একটা গ্রুপ করে ডাটা দেওয়া দেয়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই যে এতগুলো ইনফরমেশন আমরা বের করে ফেলতে পারবো। সো এই জন্য হচ্ছে আমাদের গ্রুপ ডাটাটা পড়ানো হয়। সো এটাই হচ্ছে আজকের লেকচারে এই কনসেপ্টগুলো ছিল। আজকের মতো এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।